আগামীকালকে যে ক্লাস টেস্ট হবে ওইটা নিয়ে যদি কোনো ডিসকাশন থাকে সেটা আমি আগে করতে পারি, বিকজ তারপরে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেই জন্য। নাই? ওকে। ক্লাস টেস্ট কালকে ক্লাস টাইমেই হবে। কালকে ক্লাস তোমার সাথে কয়টা, 10টায় না 11টায়, যেটাই আছে ওই সময় হবে আর কি, ঠিক আছে? তো ক্লাস টেস্ট হয়ে তারপরে আহ আইদার আমি ক্লাস টেস্টের কোশ্চেন ডিসকাস করবো অথবা নতুন টপিক মানে লেকচার দিব আর কি। তো ক্লাস টেস্ট 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবা যে ক্লাস যখন শুরু তখনই ক্লাস টেস্ট শুরু আর কি, মানে দেরি করে আসো না আর কি। স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। স্যার আহ, আপনার এখন এখন শুনতে পাচ্ছো? এখন ওরকম মানে আসতেছে আসতেছে না এমন। তাই? মাইক্রোফোন দেখি তো। এখন কি লাভ হয়? শোনা যায় এখন? স্যার আপনার সাউন্ড ঠিকই ছিল। ঠিক ছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যে কম্পেয়ার করছে তার হয়তো বা ওই সময় সিগন্যাল ড্রপ করছিল জি স্যার। হয়তো বা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা ওই 20 মিনিটের ক্লাস টেস্ট হবে, ক্লাসের শুরুতে ক্লাস টেস্টটা হবে। তো যখন শুরু তখনই চলে আসবা, দেরি করে আসো না আর কি। ক্লাস টেস্টের পরে তোমাদের যদি কোয়েরি থাকে তাহলে ক্লাস টেস্ট নিয়ে ডিসকাস করবো, আদারওয়াইজ লেকচার চলবে আর কি। আচ্ছা, আজকে আমরা শুরু করব কনভেকশন। কনভেকশনের মোটামুটি একটা বেসিক আইডিয়া আমরা পাইলাম, যে এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হয়, সিলিন্ড্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হয়, সিঙ্গেল লেয়ার হলে কিভাবে হয়, মাল্টি লেয়ার হলে কিভাবে হয়। তো মোটামুটি কন্ডাকশনের বেসিক একটা আইডিয়া আমাদের হয়ে গেছে, এবং কন্ডাকশন অঙ্কগুলো আমরা দেখাচ্ছি যে ইলেকট্রিক সার্কিট দিয়ে, সার্কিট অ্যানালজি ইউজ করে সুন্দরভাবে কন্ডাকশনের যেটা করা যায় আর কি। তো এখন কন্ডাকশনের জন্য তোমার ধরো ওইটুক আপাতত আমাদের নলেজ এনাফ। আমরা এখন আসি হলো ইয়েতে। একটা প্রশ্ন। স্লাইড কি দেখা যাচ্ছে? এখন মনে হয় দেখা যাবে না, এখন বন্ধ করে দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। তো আমরা যদি কনভেকশন শুরু করি, কনভেকশনের বেসিক আইডিয়াটা তোমরা ইন্ট্রোডাকশনে আমরা অলরেডি বলছি যে একটা ফ্লুইড ফ্লোর কারণে হিট ট্রান্সফারটা হয়। আহ, মানে নর্মালি হিট হয়তো বা নিয়ার বাই সেকশনে ট্রান্সফার এমনি হতো, বাট ফ্লুইড ফ্লো হওয়ার কারণে যেটা হয় যে সেই ফ্লো ইয়েটা হিটটা রিমুভ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি,
যার ফলে ওই জায়গায় আবার নতুন করে হিট আসার স্কোপ পায়। এখানে যেমন খেয়াল করে একটা রুমের ছবি দেওয়া, রুমের এক সাইডে কয়েলের মতো যেটা দেখতেছে এটা হলো হিটার, আর এক পাশে জানালা দেওয়া। তো জানালার ওই পাশে ধরো উইন্টার, ধরো বাইরের একটা কোনো দেশ যার বাইরে আউটসাইডে অনেক লো টেম্পারেচার, ধরো নেগেটিভ টেম্পারেচার, সে বাসায় হয়তো হিটার ইউজ করতেছে। তো হিটার যখন ইউজ করবে তখন যেটা হবে যে হিটার থেকে যখন যে হট এয়ারটা আসবে, সে হট এয়ারটা কিন্তু মানে হিটারের কাছের এয়ারটা যেটা ওয়ার্ম হবে, সে ওয়ার্ম এয়ারটা কিন্তু বুয়েন্সির কারণে উপরে উঠে যাবে, যেটা যেটা লাল অ্যারো দিয়ে দেখাচ্ছে, এবং যে উপরে সিলিং এ আটকে যাবে, আটকে যে আলটিমেটলি উপরটা যেতে পারবে না, এই সাইড ওয়াইজ মাইগ্রেট করে জানলার কাছাকাছি যখন আসবে তখন ওইটা আবার কুল ডাউন করবে, জানলার কাছে যেহেতু ঠান্ডা সেজন্য। এবং সেটা কুল ডাউন করলে যেটা হয় যে তখন বুয়েন্সির কারণেই সে আবার আহ মানে নিচের দিকে চলে আসে, এবং চলে আসে যেটা হয় যে সে আবার ট্রাভেল করে করে হিটারের কাছে যায়। তো এইভাবে জিনিসটা সার্কুলেট করতে থাকে। তো এটা হলো কনভেকশনের বেসিক প্রিন্সিপাল। তুমি কিছু করো বা না করো, ওয়ার্ম ওয়ার্ম ফ্লুইড বুয়েন্সির কারণে লাইটার হয়ে যাবে, এবং সে মানে লাইটার হওয়ার কারণে আর কি বুয়েন্সির এফেক্টে উপরে চলে যাবে আর কি। তো এটা হলো কনভেকশনের ইয়েতে। এখন তুমি এই ছবিটা খেয়াল করো, এটা একটা ইন্টারেস্টিং ছবি। পাশাপাশি দুইটা রুম, একই এলাকায় একই জায়গায়, দুইজনের টেম্পারেচার মানে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার এক্স্যাক্টলি সেম। দুজনেই বাসায় হিটার লাগাইছে এবং হিটারে কন্ট্রোলে 72 ডিগ্রি ফারেনহাইট সেট করে রাখছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে দুজন দুই রকম ফিল করতেছে। তার একটা কারণ হলো একজনের, দেখো লেফট সাইডে যে আছে, তার হিটিং মিডিয়ামটা হিট রিলিজ করতেছে বটম থেকে, মানে ফ্লোর থেকে। এবং তাতে যেটা হবে যে ফ্লোরে যখন হিট রিলিজ করবে, এবং তার মানে ফ্লোরের এয়ারটা ওয়ার্ম হবে এবং লাইটার হবে, সে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। তো পুরো এরিয়াটা গরম করতে করতে সব উপরে যাবে, একবার টপে গেলে হয়তো কিছুটা ঠান্ডা পাবে। আর ডান পাশের জন যে আছে সে একই কাজ করতেছে, বাট তার হট এয়ারের ইনলেটটা সাইড ওয়ালে দেওয়া, যার ফলে ওই লেভেলে মানে এলিভেশন ওয়াইজ ওই লেভেল বা তার উপরে ওয়ার্ম হচ্ছে ঠিকই, কিন্তু তার নিচের লেভেল কিন্তু ওয়ার্ম হয় না। তাতে যেটা হয় যে ওর পা, দেখা যাচ্ছে পায়ের কাছে সে ঠান্ডা ফিল করতেছে, কিন্তু উপরে ঠিকই গরম আছে আর কি। তো এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর হিটিং সিস্টেম ডিজাইন আর কি। আমরা বাসায় ধরো এখন তো শীতকালে আমাদের দেশেও পোর্টেবল হিটার টিটার ইউজ করে। তো তুমি হিটারটা কোথায় রাখতেছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার রুম কেমন গরম হবে। তুমি যদি মনে করো যে আমি আমি একটা ওয়ার্ড্রোবের উপরে হিটারটা রাখবো, তাহলে কিন্তু তোমার বটমে এই একই প্রবলেম হবে। আর কেউ যদি মনে করো ফ্লোরে রাখবো, তাহলে ডিফারেন্ট বিহেভিয়ার হবে আর কি। সো ডেভেলপিং কান্ট্রি যেখানে তোমার সেন্ট্রাল হিটিংটা খুব কমন ব্যাপার বাসায়, সেখানে ধরো বিশেষ করে ঠান্ডা দেশ যদি হয়, তো দেখা যায় যে ফ্লোরে যে টাইলস থাকে সেই টাইলসের মাঝখানেই তোমার সাইড দিয়ে ছিদ্র ছিদ্র করে ওখানেই ভেন্ট গুলা দেয়া থাকে আর কি। তাতে মোর এফিসিয়েন্ট হিট ট্রান্সফারটা হয় কম্পেয়ার টু আমাদের যেরকম ওয়ালে এসি লাগায় উপরে আর কি। এসির ক্ষেত্রে ইটস ফাইন, বাট হিটারের ক্ষেত্রে কিন্তু টোটালি উল্টা আর কি। আচ্ছা, কনভেকশনের কথা যখন বলছি, কনভেকশনের জন্য এর আগেও বলছি যে কনভেকশনের ক্ষেত্রে দুইটা জিনিস, দুই রকম একটা কনভেকশন হতে পারে। একটা হচ্ছে ফোর্স কনভেকশন, একটা হলো ন্যাচারাল কনভেকশন। তো ফোর্স কনভেকশন হলো যেটা তুমি এক্সটার্নাল ফোর্স ইউজ করবে ফ্লুইডটাকে, মোশনটাকে এক্সেলারেট করার জন্য, যেমন কোনো ফ্যান চালালা বা কিছু একটা। যেমন ডান পাশের ছবিটা দেখানো, একটা হট প্লেট ওপেন টু এয়ার ছিল, সে কিউ কিউ পরিমাণ হিট রিলিজ করতেছে। তো আস্তে আস্তে সে দেখা গেল যে ঠান্ডা হবে, 5 মিনিট 7 মিনিট লাগবে ঠান্ডা হতে। আর তুমি যদি পাশ থেকে একটা ফ্যান দিয়ে দাও, এবং ফ্যানের বাতাসটা যদি একটা স্পিডে ভেলোসিটিতে ফ্লো করতে থাকে, তাহলে যেটা হবে যে তার কিন্তু কুলিংটা ফাস্টার হবে। বিকজ ওই ওয়ার্ম হিটটা নিয়ে ওয়ার্ম এয়ারটা ওখান থেকে সাথে সাথে চলে যাচ্ছে, নতুন করে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস আসতেছে এবং আহ তাড়াতাড়ি কুল করতেছে। ন্যাচারাল কনভেকশন যেটা বললাম, যে যদি ফ্যানটা ইউজ না করতাম, রেখে দিতে জাস্ট এয়ারে, তাহলে যেটা হতো যে এখানে অ্যারো দিয়ে দেখানো যে আশেপাশে ঠান্ডা বাতাস গুলো যখন ওয়ার্ম আপ হতো তখন সে বুয়েন্সিতে উপরে চলে যেত। তো আর যদি কোনো কারণে কোনো এয়ার না থাকতো, এখানে এয়ারের ফ্লো না থাকতো আর কি, মানে একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, এয়ার মুভ করতেছে না, একেবারে স্ট্যাগনেন্ট ভিতরের মানে মলিকুলার লেভেলেও, মানে কোনো এডি বা কিছু হচ্ছে না, যদি এয়ারের মধ্যে কোনো মুভমেন্ট না থাকে, তাহলে থিওরিটিক্যালি কন্ডাকশন ছাড়া আর কিছুই ওখানে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এয়ারের মধ্যে যে কন্ডাকশনের যে রেট, সেই রেটে কন্ডাকশনটা হবে আর কি। এবং এই হিট ট্রান্সফারটার বিহেভিয়ারটা আমরা দেখছি যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ দিয়ে আমরা ডিনোট করছি এর আগে। এইচটা ফ্লুইড প্রপার্টি, ফ্লো প্রপার্টি এবং জিওমেট্রির উপরে ডিপেন্ড করতেছে।
তো এখানে দেখো একটা ছবি দেখানো যে জাস্ট একটা এক্সাম্পল, ধরো কোথাও যদি আগুন লাগে তাহলে ফায়ার ফাইটাররা কিভাবে এন্টার করে রুমে আর কি। তো দেখতে পাচ্তেছো যে তুমি যদি ফ্লোর ঘেঁষে ঢুকো তাহলে রিলেটিভলি তুমি মানে ফিউম এবং গরম বাতাসের এক্সপোজারটা তুমি কম পাবো আর কি, বিকজ অফ কনভেকশন আর কি। আহ, তো যেটা বলতেছিলাম যে ফ্লুইড ফ্লো আর এইচ ডিপেন্ড করে বেশ কয়েকটা জিনিসের উপর। এর মধ্যে ফ্লুইড প্রপার্টির কথা বলা, যেমন ডেনসিটি, ভিসকোসিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, স্পেসিফিক হিট, এগুলা ফ্লুইড প্রপার্টি যারা এইচ কে কন্ট্রোল করে। জিওমেট্রি, অবশ্যই তুমি যে ম্যাটেরিয়ালের চারদিক দিয়ে এয়ারটা যাচ্ছে সেই ম্যাটেরিয়ালটা কি রেক্টেঙ্গুলার নাকি সিলিন্ড্রিক্যাল না স্ফেরিক্যাল, এটা অবশ্যই একটা ফ্যাক্টর। ফ্লো প্রপার্টি মানে ভেলোসিটির ক্ষেত্রে ফ্লোটা কি টার্বুলেন্ট না ল্যামিনার, সেটা একটা ফ্যাক্টর। সারফেস রাফনেস এর একটা ব্যাপার থাকে। এবং যেটা বললাম যে ওই যে আহ, আর আচ্ছা, এখানে ল্যামিনার টার্বুলেন্ট আলাদা করে বলছে টাইপস অফ ফ্লুইড, বিকজ তোমার আহ, এটার জন্য তোমার ক্যালকুলেশনের মেথডটা একটু চেঞ্জ হয়। আর এর আগে ফ্লো প্রপার্টি ভেলোসিটি যেটা বলছে সেটা আসলে ল্যামিনার টার্বুলেন্ট ছাড়াও ভেলোসিটি মানে কম বেশির সাথে একই সিচুয়েশনে হিট ট্রান্সফার ডিফারেন্ট হবে আর কি। তো এগুলো ধরো তোমাদের ইনটিউশন থেকে তোমরা মোটামুটি সবগুলা নাম বলতে পারলেও কিছু কিছু তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে এগুলার কারণে প্রপার্টিটা চেঞ্জ হবে। এবং একটা সিস্টেমের এইচ সেজন্য এগুলোর উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি সেম জায়গায় সেম এক্সপেরিমেন্ট করতেছো, জাস্ট খালি এয়ারের জায়গায় যদি অন্য ফ্লুইড হয় তাহলে এইচ ডিফারেন্ট হয়ে যাবে। অথবা সব ঠিক আছে, এয়ারের ভেলোসিটি খালি একটু আগে থেকে একটু কম বা বেশি আছে, তাহলেও কিন্তু এইচ চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো সবগুলো হলো এইচ কে কন্ট্রোল করতেছে। এখন আমরা নর্মালি কি টাইপের ফ্লো হ্যান্ডেল করি মানে আমাদের লাইফে, ধরো আমরা ভিসকাস ফ্লো হতে পারে, ইনভিসিড ফ্লো হতে পারে, ঠিক আছে। মানে ফ্লোটা কিরকম হবে সেটা মানে ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে। দেন ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল ফ্লো, মানে একটা চ্যানেলের বা টিউবের ভিতর দিয়ে ফ্লুইড যাচ্ছে না আউটসাইড দিয়ে ফ্লুইড যাচ্ছে, সেটা দুইটা সিনারিও হতে পারে। কম্প্রেসিবল ভার্সেস ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি হয় সেটার ক্ষেত্রে সিনারিও ডিফারেন্ট হতে পারে। ল্যামিনার ভার্সেস টার্বুলেন্ট, এবং ন্যাচারাল ভার্সেস ফোর্স ফ্লো যেটা বললাম আগে, আর স্টেডি ভার্সেস আনস্টেডি ফ্লো। তো এইটা বলার মানে হলো যে এই যে আমাদের এই যে এতগুলা সিচুয়েশনের কথা বলতেছি, এগুলার প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের বিহেভিয়ার ডিফারেন্ট পাবো আমরা। এইচ বা যেটাই বলো হিট ট্রান্সফার অবশ্যই ডিফারেন্ট হবে। তো এই এই অপশনগুলো বলার মেইন কারণ হলো যে আমাদের এর মধ্যে আহ, আমরা যে ইকুয়েশন ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনটা অবশ্যই একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য। তো তোমার ইন্টারনাল ফ্লো পাইপের টিউবের ভিতর দিয়ে ফ্লুইড যাচ্ছে, এটার জন্য তুমি এইচ একটা পাইলা, সব ঠিক। আর সেম ফ্লুইড টিউবের আউটসাইড দিয়ে যদি যায় তাহলে কিন্তু একই এইচ আসবে না, বিকজ সারফেস জিওমেট্রিটা ডিফারেন্ট, দুই ফ্লুইড দুই রকম জিনিস দেখতেছে সারফেস। তো এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে আর কি, যে আমরা যদি এটা আসলে মানে এই এতগুলা সিচুয়েশন ধরে এখানে কয়টা, ছয় ছয় সেট সিচুয়েশন বলছে, মানে 12টা কন্ডিশন। এই 12টা কন্ডিশন আলাদা আলাদা করে আমাদের জন্য কোনো অঙ্ক করার জন্য বা কিছু করার দরকার নেই, সেটা আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বললাম যে তুমি কথার কথা একটা ইকুয়েশন জানো যে এটা ন্যাচারাল কনভেকশনের জন্য অ্যাপ্লিকেবল, এই তুমি ভাবলা যে ওকে ঠিক আছে ফোর্স কনভেকশনের জন্য আমি করে দিই, এটা ইউজ করে দিই কনভেকশনই তো, তাহলে জিনিসটা হবে না, বিকজ দ্য ক্যালকুলেশন রেজাল্ট উইল বি টোটালি রং। তো এইটা বলার জন্য আসলে এইটা দেখানো যে আমার একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্য আমি কোন একটা ক্যালকুলেশন যদি আমি জেনে থাকি তাহলে সেটা কিন্তু সুইটেবল অ্যাপ্লিকেবল ফর অনলি দ্যাট সিচুয়েশন, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবং যে কথাগুলো বললাম যে এখানে এতগুলা সিচুয়েশনের কথা বলতেছি, এগুলো কিন্তু ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। মানে আমাদের নর্মাল ক্ষেত্রে আমরা ফ্লুইড মেকানিক্স যখন পড়ে আসছি, একটা পাইপের ভিতরে ফ্লুইড যাচ্ছে, ল্যামিনার আর টার্বুলেন্ট, এই দুটো সিচুয়েশন ছাড়া আর কিছু নিয়ে মাথা ঘামাই নেই। এখন তুমি যখন রিয়েল লাইফে হিট ট্রান্সফার করো তখন দেখা যাবে পাইপের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, পাইপের ডায়ামিটার সব জায়গায় একই রকম থাকতেছে না, পাইপ টার্ন নিচ্ছে, বেন্ডিং আছে, এই আছে সেই আছে, ভিতরে হয়তো বা অ্যানুলার এরিয়া আছে, কোনোটা পাইপের ভিতর দিয়ে আছে। মানে রিয়েল লাইফের সিচুয়েশন উইল বি মোর কমপ্লিকেটেড। এবং মোর কমপ্লিকেটেড হওয়াতে যেটা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফ্লুইড মেকানিক্স বা অন্যভাবে অন্য কোর্সে যেভাবে সুন্দর ডেরিভেশন করে আসছি, ইনফ্যাক্ট কন্ডাকশনের জন্য সুন্দর ডেরিভেশন করে আসছি, এরকম ডেরিভেশন কিন্তু কনভেকশনের জন্য অত ইজিলি করা যায় না, বিকজ এটা যেহেতু একটা ফ্লুইড ফ্লো দিয়ে কুল ডাউন বা ওয়ার্ম আপ করতেছো, সেই ফ্লুইডের এখানে অনেকগুলা সিচুয়েশন মানে অনেকগুলা কন্ডিশনের কারণে তোমার পুরো বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে। যার ফলে ইটস নট দ্যাট ইজি টু ডিরাইভ এন লাইক ইকুয়েশন যেটা ওর হিট ট্রান্সফার ক্যালকুলেট করে দিবে সুন্দরভাবে আর কি। তো
তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা পরে দেখবো আরো ডিটেলে যে আমরা ইকুয়েশন অবশ্যই ইউজ করবো, নাহলে অঙ্ক তো করতে পারবো না। আমরা আসলে ডিরাইভড ইকুয়েশন খুব একটা ইউজ করবো না, আমরা এম্পিরিক্যাল কোরিলেশন ইউজ করবো। এম্পিরিক্যাল কোরিলেশন হলো তোমার যেই কোরিলেশন গুলা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়েছে, এক্সপেরিমেন্ট করতে 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 ডিসাইড করা হয়েছে আচ্ছা এই ইকুয়েশনটা দিলে রেজাল্ট গুলো স্যুট করতেছে। তো এইটা হলো দেয়ার ইজ নো ডেরিভেশন ফর দ্যাট, বিকজ সিচুয়েশন এত কমপ্লিকেটেড যে এটা ডিরাইভ করা যাচ্ছিল না। বাট ওইরকম সিচুয়েশনে এক্সপেরিমেন্ট করা যাচ্ছিল, এক্সপেরিমেন্ট করে করে হিট ট্রান্সফার ম্যানুয়ালি ক্যালকুলেট করে 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 একটা ইকুয়েশন দাঁড় করাইছে, যেগুলোকে আমরা এম্পিরিক্যাল কোরিলেশন বলি বা এম্পিরিক্যাল ইকুয়েশন বলি, যেটা আমরা পরে দেখবো আর কি। যেমন তোমাদের মনে আছে কিনা ফ্লুইড মেকানিক্সে তোমার ফ্রিকশন ফ্যাক্টর, রেনল্ডস নাম্বার, এগুলা কি ছিল মনে আছে? রিলেশনশিপ, মুডি ডায়াগ্রাম, খেয়াল আছে? জি স্যার। জি স্যার। এগুলোর ক্ষেত্রে কিন্তু ওইভাবে ঠিক ডিরাইভ করা কিন্তু থাকে না, এগুলো এক্সপেরিমেন্ট করে করে ঠিক করছে। ওকে, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 এই সেই হাবি জাবি এরকম এই জিনিসগুলো কিন্তু ওইভাবে আসছে, ইটস নট লাইক ডিরাইভ করে তুমি 0.8 পাইছো, ঠিক আছে? তো ওগুলো হলো এম্পিরিক্যাল কোরিলেশন। আমরা এখানে দেখবো যে হিট ট্রান্সফারে আমরা বেশ কিছু এম্পিরিক্যাল কোরিলেশন ইউজ করব, বিকজ আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনের স্ট্রাকচারটা কমপ্লিকেটেড থাকবে, এগুলো ডিরাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট আর কি। এবং এম্পিরিক্যাল কোরিলেশন যেহেতু লোকজন একবার ডেভেলপ করে ফেলছে, তো নতুন করে তোমাকে ডিরাইভ করার কোনো দরকার নেই বা চেষ্টা করারও দরকার নেই। তুমি জাস্ট ইকুয়েশনটা ইউনিভার্সালি মানে ইউনিভার্সালি না, মানে পার্টিকুলার সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল ওরা বলছে, তো তুমি এটাকে ট্রু হিসেবে ধরে নিয়ে তুমি তোমার অঙ্ক করতে পারো আর কি। এখানে তাহলে তাহলে তোমাদের এই কোর্সের জন্য তাহলে আসলে করতে হবে কি, এম্পিরিক্যাল কোরিলেশন যদি ইউজ করি, আমার যদি ডেরিভেশন করতেই না হয়, তাহলে কি করব? তাহলে কি আমি সব ইকুয়েশন মুখস্থ করব? না, সব ইকুয়েশন আমি মুখস্থ করব না। আমার বেশিরভাগ কমপ্লিকেটেড এম্পিরিক্যাল ইকুয়েশন গুলো আমি পরীক্ষার সময় দিয়ে দিই, ঠিক আছে? ধরো কোশ্চেন, পুরান কোশ্চেন দেখতে দেখবো যে অঙ্কের শেষে এক পৃষ্ঠার মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, কিছু রিলেভেন্ট ইকুয়েশন। তো তোমাকে এম্পিরিক্যাল কোরিলেশন বেশিরভাগই মুখস্থ রাখতে হবে না, কিন্তু তাহলে কি করতে হবে? করতে হবে সেটা হচ্ছে এম্পিরিক্যাল কোরিলেশন গুলো যখন দেয়া থাকে পাশে লেখাও থাকে অ্যাপ্লিকেবল ফর রেনল্ডস নাম্বার এত, অ্যাপ্লিকেবল ফর টার্বুলেন্ট ফ্লো, অ্যাপ্লিকেবল ফর ল্যামিনার ফ্লো, এরকম কন্ডিশন দেওয়া থাকে, সেগুলো সহই কিন্তু পরীক্ষার কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হবে ইকুয়েশন গুলা। তো তোমার মুখস্থ করতে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে কোশ্চেনটা পাইছো, যে প্রবলেমটা তোমাকে ডেসক্রাইব করতে, সে প্রবলেমটা পড়ে তোমাকে ডিসাইড করতে হবে যে এই ইকুয়েশন গুলোর মধ্যে কোনটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু not that difficult, আবার it's not that straightforward as well, because ডিফিকাল্ট না এই সেন্সে বললাম যে তোমাকে ইকুয়েশন ধরো 5-6টা ইকুয়েশন দেওয়া আছে পরীক্ষার ইয়েতে, তুমি অলরেডি মানে সিঙ্গেল আউট করে করে এটা অ্যাপ্লিকেবল না, এটা এই সিচুয়েশনের না, এটা না সেটা না বলে তুমি বাদ দিয়ে তুমি অ্যাকচুয়ালি ইকুয়েশন রিচ করে যাইতে পারবা। সেটা বলবো যে এত প্রবলেমেটিক কিছু না। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা যেটা হয় যে লোকজন ইকুয়েশনটা দেখে, তার পাশে শর্তটা দেখে না। ধরো বলে দিচ্ছে যে রেনল্ডস নাম্বার তোমার 10,000-এর উপরের জন্য অ্যাপ্লিকেবল না। এখন তোমার সব ঠিক আছে, তুমি চিন্তা করলে যে আরে 9,000 তো টার্বুলেন্ট, 12,000 তো টার্বুলেন্ট, 12,000 আসছে আমার, 12,000-এর জন্য আমি এটা ইউজ করে ফেলি। বাট ইট উইল বি রং, বিকজ তোমার 12,000-এর জন্য হয়তো আরেকটা ইকুয়েশন অ্যাপ্লিকেবল আছে। তো তোমাকে যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, এখানে তোমাকে অঙ্কে যে ইকুয়েশন লাগবে সেই ইকুয়েশন অবশ্যই ওখানে থাকবে। তো তুমি আচ্ছা আমার ইকুয়েশন পাচ্ছি না, এটা মনে হয় কাছাকাছি যায়, এটা ইউজ করে ফেলি, নট রিয়েলি, সেটা করলে কিন্তু হবে না, বিকজ তোমার ইকুয়েশন ওখানে থাকবে এবং ওখান থেকে তুমি তোমার তোমার জন্য সুইটেবল ইকুয়েশনটা পিক করবা। তো ওই জায়গাটা একটু ট্রিকি আর কি, যে ইকুয়েশন 5টা আছে, তুমি প্রথমটা দেখে তোমার পছন্দ হয়ে গেলে অঙ্ক করে ফেললা, বাট নিচে গিয়ে হয়তো দেখলা যে 4 নাম্বার ইকুয়েশনটা মোর সুইটেবল ছিল। এবং কিভাবে বুঝবা সুইটেবিলিটি? পাশে তোমার কন্ডিশন গুলো লেখা থাকবে, তো কন্ডিশন গুলো লেখা থাকলে তুমি বুঝতে পারবা যে তোমার কন্ডিশনের সাথে যায় কিনা। তো এখানে যেমন আমরা ভিসকোসিটির এটা ফ্লুইড মেকানিক্স আমরা দেখে যাচ্ছি, এখানে হিট ট্রান্সফারের কিছু আমি এখনো বলতেছি না, এটা জাস্ট পুরো ইমেজটাই ফ্লুইড মেকানিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে করা, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ল্যামিনার ফ্লো হইলে ভেলোসিটি প্রোফাইল কিরকম হয়, টার্বুলেন্ট ফ্লো হইলে ভেলোসিটি প্রোফাইল কেমন হয়। তো জাস্ট সেই ভেলোসিটি প্রোফাইলটা দেখানো, আমি ল্যামিনার আর টার্বুলেন্টের মাঝখানে ট্রানজিশন রিজিয়ন দেখানো। এবং এটা দেখানোর মেইন কি কারণ কি, কারণ হচ্ছে যে এখানে একটা জিনিস আছে দেখো, বাউন্ডারি লেয়ার। তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছো, বাউন্ডারি লেয়ার পড়ছো না? জি স্যার, পড়েছি। বাউন্ডারি লেয়ার কাকে বলে বলতে পারবা কেউ? জাস্ট নিজের মতো করে বাংলায় ছোট্ট করে বাউন্ডারি লেয়ার বলতে কি বুঝো? স্যার যেখানে স্যার ভেলোসিটি গ্রেডিয়েন্টটা থাকবে মানে নোটিসেবল
আচ্ছা, মানে ফ্লুইড ফ্লো করার সময় ভিসকোসিটির এফেক্টটা যতদূর পর্যন্ত ফিল কর। ভিসকোসিটি এফেক্টটা কি মানে হচ্ছে যে তুমি যদি কোনো ওয়ালের কাছ দিয়ে যায়, একেবারে ওয়ালে ভেলোসিটি জিরো হবে। ওয়াল থেকে যত দূরে যাবে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং ওয়াল থেকে অনেক দূরে যখন যাবে ভেলোসিটি তখন মানে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে থাকবে, যেটা ওয়ালের সাথে কোনো ইফেক্ট নেই। তো সেটার কথা বলছি যে ওয়াল থেকে যত দূর পর্যন্ত গেলে ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকবে, যেটা বললো যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট থাকবে, অথবা বলতে পারো যে ওয়ালের এফেক্ট টের পাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত লেয়ারটাকে আমি বাউন্ডারি লেয়ার বলবো। তো এখানে দেখো ছবিতে, দুইটা ছবিতেই দেখো যে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার পর্যন্ত ভেলোসিটি গুলা আস্তে আস্তে বাড়তেছে। এই দেখো এখানে এখানে